আজকে বাংলার পুলিশ নিজের জায়গায় সফল বলেই এত যে ঘটনাগুলো ঘটছে তুমি যেটা শুনতে পাচ্ছ, যে এই প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা সমাধান আমরা পাচ্ছি। এবং কি জানো তো, আমরা বরাবরই একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতা নেতৃত্বরা সেই জায়গাটাকে উত্তপ্ত করার জন্য লাফিয়ে লাফিয়ে সেই জায়গায় উপস্থিত হচ্ছে। ওরা পকেটে বান্ডিল বান্ডিল টাকা গোজে এবং গুজে এই কথাটা বলে, কোন কুসুম মশাই কোন কুসুম। বুঝতে পারছেন কার কথা বলছি? আপনি বুঝতে পারছেন, জানেন তো। এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকই এই জিনিসটা বুঝতে পারছেন যে যখন আমরা প্রত্যেকে টেররিস্টদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছিলাম, তখন কিভাবে আমাদের মনের মধ্যে এই জিনিসটা গেঁথে দেওয়া হচ্ছিল, না টেররিস্ট মানেই একটা ধর্মের মানুষজন। কিন্তু বাস্তব চিত্রটা কি? আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের সেনা কি জিনিসটা আমাদের চোখের সামনে তুলে ধরলো। একদিকে দেখলেন তো, একদিকে ভামিকা সিং, অপরদিকে কে? সুফিয়া কুরেশি। আচ্ছা, এখানে ধর্ম খুঁজতে আসবেন না? সুফিয়া কুরেশির ধর্ম কি? কোন ধর্মের বলুন? আজকে বাংলার পুলিশ নিজের জায়গায় সফল বলেই এত যে ঘটনাগুলো ঘটছে তুমি যেটা শুনতে পাচ্ছ, যে এই প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা সমাধান আমরা পাচ্ছি। এবং কি জানো তো, আমরা বরাবরই একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতা নেতৃত্বরা সেই জায়গাটাকে উত্তপ্ত করার জন্য লাফিয়ে লাফিয়ে সেই জায়গায় উপস্থিত হচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে কথাটা আমি উল্লেখ এই জন্যই করছি, কারণ বিভিন্ন জায়গায় যেই সব বিষয়ে বিজেপি নেতাদের মুখ খোলা উচিত ছিল। উদাহরণে আমি আরেকটা উদাহরণ তুলছি আপনার সামনে, সেটা হচ্ছে, মনে পড়ছে আরজি করের ঘটনা? আরজি করের সময় আরও কিছু ঘটনা ঘটেছিল, যে জিনিসগুলো হয়তো বিজেপি একবারও আপনার আমার চোখের সামনে তুলে ধরেনি। অর্থাৎ নন্দীগ্রামে একটা মহিলাকে, তার একটা ফুটফুটে সন্তান রয়েছে, বাচ্চা সন্তান রয়েছে, তাকে নগ্ন করিয়ে রাস্তায় দৌড় করা হয়েছিল। এবং এই জিনিসটা কখন হচ্ছে? যখন গোটা ভারতবর্ষ, গোটা বাংলা মিলে একটা মহিলা সুরক্ষার কথা বলে চিৎকার করছে, সকলে একটা কথাই বলছে, না আমরা প্রত্যেকে জাস্টিস চাই। সেই জাস্টিসের কথা তো আমরা প্রত্যেকে বলেছিলাম। আমরা তো কোনো দিনই সেখানে ধর্মীয় বিভাজন করিনি, আমরা তো কোনোদিনই সেখানে এই বিভাজন করিনি আমি তৃণমূল, ও বিজেপি, ও সিপিএম, ও কোনো অন্য পার্টি করে। কারণ এই বিষয়টা পার্টির ছিল না। এই বিষয়টা কি ছিল জানেন? এই বিষয়টা ছিল একটা নারীর সুরক্ষা। আমরা একদম পিপিএন বাংলা সেই খবর এবং সেই সংবাদ মানুষের সামনে তুলে ধরেছে এবং দেখিয়েছে। শুধু আরজি কর না, আমরা নন্দীগ্রামের ঘটনাও দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে মহেশতলা থেকে মুর্শিদাবাদ বারবার ঘটনা ঘটছে এবং আপনি বলছেন লাফিয়ে লাফিয়ে বিজেপির নেতারা সেখানে গেছে, তাহলে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক, তাদেরকে গ্রেপ্তার কেন করছে না পরিস্থিতি শান্ত করার জন্য? গ্রেপ্তারই তো হচ্ছে। আপনি যখন আমাকে এই প্রশ্নটা করছেন, আপনি এখন মহেশতলার কথাটা বলছেন, তার ঠিক আগের যেই দুটো প্রশ্ন, লাফিয়ে লাফিয়ে যে নেতারা যাচ্ছে তাদের কেন গ্রেপ্তার করছেন? নেতারা তো সেখানে যেই গোটা বিষয় চিত্রটাকে সকলের চোখের সামনে রেখে সেখানে উপস্থিত হচ্ছে। উনি বলছেন আমি পাশে থাকতে চাই, আমরা সেই জায়গাটা দেখতে চাই, আমরা পাশে থাকতে চাই। আচ্ছা, আপনি নিজে বলুন তো, ধরো কোনো একটা নেতাকে গ্রেফতারি করা হলো, যে কথাটা আপনি বলছেন সেই অনুসারেই আমি বলছি, কোনো এক নেতাকে গ্রেফতারি করা হলো কারণ সে লাফিয়ে লাফিয়ে সেই জায়গাটাকে উত্তপ্ত করার জন্য যাচ্ছে। তখন মিডিয়া চ্যানেলগুলো কি এসে করবে? ওনারা তো নর্মালি গেছিলেন, তাহলে কেন ওনাকে গ্রেফতার করা হলো? আমাদের মিডিয়ার জন্য একদমই নয়। কিন্তু আমরা কি জানেন তো, আমরা কিছু মানুষজনকে ঘেন্না করি, যারা পকেটে বান্ডিল বান্ডিল টাকা গোজে এবং গুজে এই কথাটা বলে, কোন কুসুম মশাই কোন কুসুম। বুঝতে পারছেন কার কথা বলছি? আপনি বুঝতে পারছেন, জানেন তো। এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকই এই জিনিসটা বুঝতে পারছেন যে যখন আমরা প্রত্যেকে টেররিস্টদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছিলাম, তখন কিভাবে আমাদের মনের মধ্যে এই জিনিসটা গেঁথে দেওয়া হচ্ছিল, না টেররিস্ট মানেই একটা ধর্মের মানুষজন। কিন্তু বাস্তব চিত্রটা কি? আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের সেনা কি জিনিসটা আমাদের চোখের সামনে তুলে ধরলো। একদিকে দেখলেন তো, একদিকে ভামিকা সিং, অপরদিকে কে? সুফিয়া কুরেশি। আচ্ছা, এখানে ধর্ম খুঁজতে আসবেন না? সুফিয়া কুরেশির ধর্ম কি? কোন ধর্মের বলুন? দেখুন, পুলিশ মন্ত্রী বা পুলিশ ঠিকমতো কাজ করছে বলেই কিন্তু এখন জায়গাগুলো আপাতত সুস্থ রয়েছে। কিন্তু কি জানেন তো, কিছু লোকজনরা রয়েছে যারা এই গোটা বিষয়টাকে আরেকটু উত্তপ্ত বা নোংরা দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ক্রমাগত। এবং তাদের মধ্যে অন্যতমকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র উনি নয়, তার পাশাপাশি ওই দলের যে প্রত্যেকটা শীর্ষ পদে বসে থাকা নেতৃত্বরা রয়েছে, তারা প্রত্যেকে। উদাহরণে আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ তুলছি, মণিপুরের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। এবং সেই ঘটনাতে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই বিষয় নিয়ে কোনো বিজেপি নেতাদেরকে মুখ খুলতে দেখেছিলে? দেখেননি। এবং কেন জানেন? কারণ এই গোটা বিষয় নিয়ে যদি একটা কিছু মুখ খোলা হয়, তাহলে কি হবে? তাহলে হয়তো ওই বাবা রাগ করবে, কারণ বাবা যে নিজেই সেখানে যায়নি। আপনার কথায় কথায় মণিপুর, তারপরে রাজ্যের বাইরের ঘটনার কথা কেন বলছেন? আপনি রাজ্যের মধ্যে মোথাবাড়ি, মুর্শিদাবাদ, এবার মহেশতলা, সেগুলো নিয়ে কথা বলতে বলতে আপনি মণিপুরে কেন যাচ্ছেন? বাংলাটা কোন জায়গার অংশ? ভারতবর্ষের তো।
তাহলে ভারতের কথা একবার বলবেন না? অবশ্যই দেখবো, কিন্তু যখন নিজের বাড়ির মধ্যে কিছু ওই বাইরের উস্কানি দিয়ে ঝামেলা করতে লোকজন চলে আসে তখন কি করবেন বলুন তো? তাহলে সর্বপ্রথম কি করতে হবে, বাইরের উস্কানিটা যেখান থেকে আসছে সেই জায়গাটার বিষয় তো আপনাকে একটু প্রশ্নটা তুলতে হবে। না হলে কি হবে, ওই জায়গাটাকে যদি আপনি সুস্থভাবে রেখে দেন তাহলে যে বাইরে থেকে উস্কানিটা দিচ্ছে সেই উস্কানি দিয়ে দিয়ে আপনার সংসারটাকে ভেঙে দেওয়া হবে। এবং খুব সোজা ভাষায় আমি বলছি, আপনি বিয়ে করেছেন আপনি যদি বিয়ে না করে থাকেন বা করেও থাকেন তাহলে কি জানেন তো, আপনার সাংসারিক যদি কোনো একটা অসুবিধা হয় এবং সেই ঘটনাটা যদি বিজেপির কোনো একটা নেতা জানতে পারে তাহলে কি করবে জানেন? সর্বপ্রথম বিজেপির লোকটা আপনার বাড়িতে এসে জিজ্ঞেস করবেন, এই শোনো তো তোমার বউয়ের কোন ধর্ম বলো তো। এবং এই জিনিসটা, এই ধর্মকেন্দ্রিক বিভাজনের রাজনীতিটা এদের কাছে রক্ত হয়ে গেছে। এই জিনিসটাই ওরা করে খেতে চায়। ওরা চাইছে এই জিনিসটাকে মূল উদ্দেশ্য করেই 2026-এ ওরা ভোট ব্যাংকটা একটু ডান দিক থেকে বাদিক করবে। কিন্তু বাস্তব চিত্রটা বাংলায়, আমি বরাবরই একটা কথা বলি যে বাংলার প্রত্যেকটা মানুষই কিন্তু শিক্ষিত, অর্থাৎ বাংলার পেটে যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষাটা কোনোদিনই এই বিভাজনের রাজনীতি গ্রহণ করবে না। মানে এই যে মুর্শিদাবাদ থেকে মহেশতলা যত ঘটনা ঘটছে সব কিছুর পিছনে রয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে? ব্যর্থ তো, পদত্যাগ করতে বলুন। আচ্ছা, এই পদত্যাগের কথাটা যখনই আমরা শুনি না তখন আমরা একটু আশ্চর্য হই। কেন জানেন? কারণ যেই অমিত শাহ বাবুর একটু কথা বলি, না হলে আপনি আবার বলবেন যে আপনি বাইরের কথাটা টানছেন কেন, তাই তো? কিন্তু কি জানেন তো, এই বাইরের কথাটা একটু বলতে লাগে, কারণ অমিত শাহ বাবু কদিন আগে কি এসে বলে গেছেন, উনি এসে বলে গেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার থেকে নাকি বাইরের লোকজন ঢুকছে, রোহিঙ্গারা ঢুকছে, কায় ঢোকাচ্ছে? মমতাদি ঢোকাচ্ছে। আচ্ছা আপনি নিজে বলুন তো যে বর্ডার সিকিউরিটি ফোর্সটা কার দায়িত্বে? যিনি বলছেন ওনার দায়িত্বে, তাহলে উনি তো ঠেঙ্গা, তাই তো? এই প্রশ্নটা একবার করবেন না অমিত শাহ বাবু, আপনি পদত্যাগটা কবে করছেন? কারণ যেই পদে আপনি রয়েছেন সেই পদের কিন্তু মূল কাজটাই এইটা যে বর্ডার সিকিউরিটি ফোর্সটা একটু ঠিকভাবে দেখার। তাহলে সেখানে যখন আপনি এই দাবি করছেন যে বর্ডার থেকে নাকি রোহিঙ্গারা ঢুকছে বাংলায়, আমাদের বাংলাকে অসন্তুষ্ট করার জন্য, একটু অশান্ত করার জন্য, তাহলে সেই বিষয়ে আপনি কোনো স্টেপ নেবেন না। আর আপনি নেবেনই বা কী করে? কারণ আপনি তো নিজেই বলছেন, হাত তুলে বলছেন যে আমি ব্যর্থ। তাহলে যদি আপনি ব্যর্থই হন তাহলে সর্বপ্রথম পদত্যাগটা কেন করছেন না? আর দ্বিতীয়ত আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ঠিক কদিন আগের ঘটনা, একটু ঠিক জায়গাটার নাম আমার ভীষণভাবে মনে পড়ছে না এখন, কিন্তু তাও বলবো যদি সেই ইনফরমেশনটা আপনি তুলে ধরতে পারেন একটু এডিট করে পাশে বসিয়ে। ঠিক কদিন আগের ঘটনা, যখন এই বিএসএফের কিছু অঞ্চলগুলো বাউন্ডারি করা হচ্ছিল, সেই জায়গাটায় ফেন্সিং হচ্ছিল, সেই ফেন্সিংটা কে বাধা দিয়েছিল জানেন? সেই ফেন্সিংটায় বাধা দিতে গেছিল বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্বরা, মানে আঞ্চলিক নেতা নেতৃত্বরা বাধা দিতে গেছিল। আচ্ছা আপনি নিজে বলুন তো, বর্ডারে ফেন্সিং হবে না তো কোথায় ফেন্সিং হবে? আমার বাড়ির মধ্যে, আমার বাড়ি এবং আমার খাটটার মধ্যে একটা ফেন্সিং হবে না তো? কোথায় ফেন্সিং হবে? বর্ডার ফেন্সিং হওয়ার জায়গা। তাহলে বর্ডারে যখন ফেন্সিং হচ্ছিল সেই জিনিসটা করা হচ্ছিল যাতে আমার ভারতবর্ষ, আমার বাংলা একটু সুরক্ষিত থাকতে পারে। যেই কথাগুলো অমিত শাহ বারবার এসে বলে যে বাইরের লোকজন ঢুকছে, সেই জায়গাটা একটু বাধা হতে পারে। তাহলে বিজেপির তরফ থেকে সেই জায়গাটা বাধা দেওয়া কেন হলো, কেন ফেন্সিংটা রোখা হলো? এই একটা প্রশ্ন আমার অনেক দিনেরই ছিল। যাই হোক, এই প্রশ্নটা তুমি করলে বলে আমি এই প্রশ্নটা আমি তুলে ধরতে পারলাম। কিন্তু কি জানো তো, আজকে বাংলার পুলিশ নিজের জায়গায় সফল বলেই এত যে ঘটনাগুলো ঘটছে তুমি যেটা শুনতে পাচ্ছ, যে এই প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা সমাধান আমরা পাচ্ছি। এবং কি জানো তো, আমরা বরাবরই একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতা নেতৃত্বরা সেই জায়গাটাকে উত্তপ্ত করার জন্য লাফিয়ে লাফিয়ে সেই জায়গায় উপস্থিত হচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে কথাটা আমি উল্লেখ এই জন্যই করছি, কারণ বিভিন্ন জায়গায় যেই সব বিষয়ে বিজেপি নেতাদের মুখ খোলা উচিত ছিল, উদাহরণে আমি আরেকটা উদাহরণ তুলছি আপনার সামনে, সেটা হচ্ছে, মনে পড়ছে আরজিকরের ঘটনা? আরজিকরের সময় আরও কিছু ঘটনা ঘটেছিল যে জিনিসগুলো হয়তো বিজেপি একবারও আপনার আমার চোখের সামনে তুলে ধরেনি। অর্থাৎ নন্দীগ্রামে একটা মহিলাকে, তার একটা ফুটফুটে সন্তান রয়েছে, বাচ্চা সন্তান রয়েছে, তাকে নগ্ন করিয়ে রাস্তায় দৌড় করা হয়েছিল। এবং এই জিনিসটা কখন হচ্ছে? যখন গোটা ভারতবর্ষ, গোটা বাংলা মিলে একটা মহিলা সুরক্ষার কথা বলে চিৎকার করছে, সকলে একটা কথাই বলছে, না আমরা প্রত্যেকে জাস্টিস চাই। সেই জাস্টিসের কথা তো আমরা প্রত্যেকে বলেছিলাম। আমরা তো কোনো দিনই সেখানে ধর্মীয় বিভাজন করিনি, আমরা তো কোনোদিনই সেখানে এই বিভাজন করিনি আমি তৃণমূল, ও বিজেপি, ও সিপিএম, ও কোনো অন্য পার্টি করে। কারণ এই বিষয়টা পার্টির ছিল না। এই বিষয়টা কি ছিল জানেন? এই বিষয়টা ছিল একটা নারীর সুরক্ষা। আমরা একদম পিপিএন বাংলা সেই খবর এবং সেই সংবাদ মানুষের সামনে তুলে ধরেছে এবং দেখিয়েছে। শুধু আরজিকর না, আমরা নন্দীগ্রামের ঘটনাও দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে মহেশতলা থেকে মুর্শিদাবাদ বারবার ঘটনা ঘটছে এবং আপনি বলছেন লাফিয়ে লাফিয়ে বিজেপির নেতারা সেখানে গেছে, তাহলে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক তাদেরকে গ্রেপ্তার কেন করছে না পরিস্থিতি শান্ত করার জন্য? গ্রেপ্তারি তো হচ্ছে।
আপনি যখন আমাকে এই প্রশ্নটা করছেন, আপনি এখন মহেশতলার কথাটা বলছেন, তার ঠিক আগের যেই দুটো প্রশ্ন লাফিয়ে লাফিয়ে যে নেতারা যাচ্ছে তাদের কেন গ্রেফতার করছেন? নেতারা তো সেখানে যেই গোটা বিষয় চিত্রটাকে সকলের চোখের সামনে রেখে সেখানে উপস্থিত হচ্ছে। উনি বলছেন আমি পাশে থাকতে চাই, আমরা সেই জায়গাটা দেখতে চাই, আমরা পাশে থাকতে চাই। আচ্ছা আপনি নিজে বলুন তো, ধরো কোনো একটা নেতাকে গ্রেফতারি করা হলো, যে কথাটা আপনি বলছেন সেই অনুসারেই আমি বলছি, কোনো এক নেতাকে গ্রেফতারি করা হলো কারণ সে লাফিয়ে লাফিয়ে সেই জায়গাটাকে উত্তপ্ত করার জন্য যাচ্ছে, তখন মিডিয়া চ্যানেলগুলো কি এসে করবে? ওনারা তো নর্মালি গেছিলেন, তাহলে কেন ওনাকে গ্রেফতার করা হলো? আমাদের মিডিয়ার জন্য একদমই নয়। কিন্তু আমরা কি জানেন তো, আমরা কিছু মানুষজনকে ঘেন্না করি যারা পকেটে বান্ডিল বান্ডিল টাকা গোজে এবং গুজে এই কথাটা বলে, কোন কুসুম মশাই কোন কুসুম। বুঝতে পারছেন কার কথা বলছি? আপনি বুঝতে পারছেন, জানেন তো। এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকই এই জিনিসটা বুঝতে পারছেন যে যখন আমরা প্রত্যেকে টেররিস্টদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছিলাম, তখন কিভাবে আমাদের মনের মধ্যে এই জিনিসটা গেঁথে দেওয়া হচ্ছিল, না টেররিস্ট মানেই একটা ধর্মের মানুষজন। কিন্তু বাস্তব চিত্রটা কি? আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের সেনা কি জিনিসটা আমাদের চোখের সামনে তুলে ধরলো। একদিকে দেখলেন তো, একদিকে ভামিকা সিং, অপরদিকে কে? সুফিয়া কুরেশি। আচ্ছা এখানে ধর্ম খুঁজতে আসবেন না? সুফিয়া কুরেশির ধর্ম কি? কোন ধর্মের বলুন? পিপিএন বাংলাও ধর্ম খোঁজে না। আমরা দেশের কথা বলি, আমরা সাধারণ মানুষের কথা বলি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম রাজ্যপাল মুর্শিদাবাদের ঘটনায় রিপোর্ট পেশ করেছিল এবং শুভেন্দু অধিকারী এবার আবার মহেশতলাকে সামনে রেখে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং রাজ্যপালকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি পূর্ববর্তী যে রিপোর্ট দিয়েছিলেন যে আবারও মুর্শিদাবাদের মতো যদি ঘটনা ঘটে তাহলে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করবেন। এবারে তিনি অর্থাৎ রাজ্যপাল করবেন কিনা সেই কথা শুভেন্দু অধিকারী স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যপালকে এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েও সেই কথা বলেছেন। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? আচ্ছা একটু আশ্চর্য লাগছে না যে শুভেন্দু বাবু বিরোধী দলনেতাকে মনে করিয়ে দিতে হচ্ছে রাজ্যপালকে? এটা একটু আশ্চর্যের নয় কি? আমি বরাবরই একটা কথা বলছি, এই জিনিসটা আমি তুমি এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক বোঝার সেই সক্ষমতা রাখে, জানো তো, যে কোন জিনিসটা ইচ্ছাকৃত করা হচ্ছে, কোন জিনিসটা ইচ্ছাকৃতভাবে বাংলাকে একটু অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য করা হচ্ছে, বাংলায় আগুন লাগানোর জন্য করা হচ্ছে। উদাহরণে আমি তোমাকে আরেকটা খুব কদিন আগেরই ঘটনা, একদম টাটকা তথ্য। কোন বিষয়টা জানেন তো? ঠিক একটু মনে করিয়ে দিতে চাই, যখন মিথ্যাচার হচ্ছিল, অর্থাৎ আমরা বরাবরই বলি যে বিজেপি কিন্তু মিথ্যাচারের ভিত্তিতেই টিকে রয়েছে এবং সেই জিনিসটাই সার্কুলেট করা ওদের মূল কাজ, ওদের আর কোনো কাজ নেই। সেটা ওদের আইটির কথা বলুন বা আমি আইটির বাইরে যে সাধারণ লোকজনরা রয়েছে, কারণ সেই পোস্টটা করেছিলেন সুকান্ত মজুমদার, সেই পোস্টটা হয়েছিল বিজেপির অফিসিয়াল পেজগুলো থেকে। কি পোস্ট হয়েছিল? আমাদের বাংলার একটা ঘটনাকে এমনভাবে মানে বাইরের যে ঘটনাগুলো ঘটেছিল সেটার কিছু কিছু ছবি ওরা তুলে ধরেছিল। উদাহরণে কি আমরা দেখতে পাচ্ছি, একজন টুপি পরা ব্যক্তি রয়েছেন, তার পিছনে আগুন জ্বলে যাচ্ছে, সেই ফটোটা তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকান পুড়ে যাচ্ছে, সেই ফটোটা তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পুরুষের হাতে, কোনো একটা লোকের হাতে এত বড় একটা ইট ছুঁড়ে মারছে, থান ছুঁড়ে মারছে। এবং এই চিত্রগুলো দেখিয়ে কোনো চিত্রগুলোই কিন্তু বাংলার ছিল না, জানো তো। প্রত্যেকটা চিত্র বাইরের ছিল। গুগল করে টেনে টেনে এনে ওরা রীতিমতো সেই প্রত্যেকটা চিত্র কালেক্ট করে ওরা এমনভাবে পোট্রে করার চেষ্টা করেছিল যে বাংলায় এই ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা তুমি বলো তো, এটা একটা ইন্টেনশনাল ক্রাইম নয় কি? একদম অবশ্যই ইন্টেনশনাল ক্রাইম। এবং তাই জন্যে তার পরবর্তীতে আমরা কি দেখলাম, যখন জিনিসটা আমরা প্রত্যেকে ফাঁস করলাম, ফ্যাক্ট চেক হলো, তখন আমরা কি দেখলাম যে সুকান্ত মজুমদার বাবু সেই জিনিসটা ডিলিট করলেন। আচ্ছা কোনো ক্ষমা চাইবেন না উনি? আচ্ছা ক্ষমা চাইবে না সেই চ্যানেলগুলো, যেই চ্যানেলগুলো জিনিসটাকে প্রোপাগেট করেছিল? আমি মনে করি যখন মিথ্যাচার প্রোপাগেট হয় তখন আমি মনে করি সেই জিনিসটা যারা মিথ্যাচারটা প্রোপাগেট করেছে তার পরবর্তীতে যখন ক্ষমাটা চাওয়ার পালা হয়, সেই ক্ষমাটাও কিন্তু সুন্দরভাবে প্রোপাগেট করার দায়িত্ব সেই মিডিয়া চ্যানেলের, সেই নেতার, এবং অবশ্যই সেই পেজটার, সেই বিজেপির অফিসিয়াল পেজটার ক্ষমা চাওয়ার দায়িত্বটাও তার নিজের ছিল, যে না আমরা যেই পোস্টটা করেছি সেটা আমাদের ভুল। কিন্তু কি জানেন তো, বিজেপির তরফ থেকে ওরা এক চোখ কানা। কেন বলি এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। ওরা যাই দেখে, ও আচ্ছা এইভাবে একটা চোখ বন্ধ করে ওরা দেখে, বুঝলেন তো? কীভাবে দেখে? ওরা দেখে এইভাবে বলে যে কোন ধর্মের মধ্যে আগে লড়াই হচ্ছে, কোন মানুষরা লড়ছে, কাদের মধ্যে চুলোচুলি হচ্ছে, কাদের মধ্যে মারপিট হচ্ছে, সেই জিনিসটা আগে দেখে। ধরো আমরা দেখলাম কোনো একটা জায়গায় আমি শপিং করতে গেছি, সেখানে আমার শপকিপারের সাথেও ধরো কোনো একটা চুলোচুলি মারপিট হচ্ছে। উনি কি বলবেন জানেন? এই বিজেপির একটা লোক আসবে, এসে আমাকে বলবে, এই দিদি শোনো, আচ্ছা শপকিপারটা কোন ধর্মের একটু দেখবেন। আমি বললাম না জানো তো, ওই আমি কাফতা মানে কোনো একটা সুন্দর ড্রেস বানাতে গেছি। আমরা প্রত্যেকেই জানি মুসলিম টেলাররা অত্যন্ত সুন্দর ড্রেস বানায়, সেলাই করে, তো আমি নিউ মার্কেটে ইউজুয়ালি গিয়েই থাকি। উনি যদি হয়, অর্থাৎ বিজেপি কোনো নেতা যদি হয় না, উনি এসে বলবে, আরে বাবা উনি তো মুসলিম, আচ্ছা দারুণ, আমি যাচ্ছি।
আপনি কোনো চাপ নেবেন না, আপনার ড্রেসটা আমি ফিতে সেলাই করিয়ে দেবো। এবং এই লোকটা দেখি আমার কাছে আসবে, আমার কাছে এসে বলবে এই মুসলিমরা না ভালো নয়, বুঝলেন তো। এবং ঠিক এই জিনিসটা করে, এই জিনিসটা মাথার মধ্যে খাইয়ে কিছু ওই উগ্র হিন্দুত্বর যেই কথাটা বলছি, এই উগ্র হিন্দুত্ব কথাটা আগে জানতেন? কোনো দিনই জানতেন না, জানেন তো। কারণ আমরা বাস্তবে কি জানতাম? হিন্দু, মুসলিম, শিখ, ইসাই প্রত্যেকটা ধর্মের বিষয়ে আমরা অবগত ছিলাম। কিন্তু এই উগ্র হিন্দুত্ব জিনিসটা জন্ম দিয়েছেন মোদিবাবু, জন্ম দিয়েছেন এই শুভেন্দুবাবুর মতো কিছু মানসিক ভারসাম্যহীন লোকজনরা। এই জিনিসটা বলার একটা বিশেষ কারণ এখানে, কারণ এই উগ্র জিনিসটা কোনোদিনই আমাদের ধর্মর পরিচিতি হতে পারে না। আমাদের ধর্ম কোনোদিনই এই জিনিসটা শেখায়নি যে অন্য ধর্মের কেউ হলেই সে টেররিস্ট, অন্য ধর্মের কেউ হলেই সে শত্রু। এই জিনিসটা কোনোদিনই আমাদের ধর্ম শেখায়নি, জানেন তো। এই জিনিসটা আপনি রামচন্দ্রের কথা বলুন, এই জিনিসটা আপনি আমাদের দুর্গার কথা বলুন, জগন্নাথ দেবের কথা বলুন, কৃষ্ণের কথা বলুন, যার কথাই বলুন না বলুন, কোনোদিনই এই জিনিসটা শেখানো হয়নি যে অন্য ধর্মের মানেই টেররিস্ট। এবং স্পষ্ট ভাষায় আমরা কি জানি জানেন তো, আমাদের নিজেদের মধ্যে খারাপ লোকেরা রয়েছে। অর্থাৎ যখন আমরা কৃষ্ণের কাহিনীটাও পড়েছি, প্রত্যেকেই পড়েছি, প্রত্যেকেই সেই জায়গাটা জানি, আমরা প্রত্যেকে জানি কংস কিন্তু অন্য ধর্মের কেউ ছিল না, তাই তো। তাই সেখানে আমি বরাবরই একটা কথা বলি, ভালো এবং খারাপের যেই পার্থক্যটা, সেটা কিন্তু আমাদেরকে জাজ করতে হবে, আমাদেরকে ছাঁকনি দিয়ে সেই খারাপগুলোকে তুলে ছুঁড়ে ফেলতে হবে। এখন সেই ছাঁকনি দিয়ে কাদের ছুঁড়ে ফেলতে হবে? কংস কি? আপাতত কংস বিজেপি, যারা ধর্মীয় রাজনীতিটা করছে, যাদের মূল উদ্দেশ্য আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, যাদের মূল উদ্দেশ্য বাংলাকে অশান্ত করা, যাদের মূল উদ্দেশ্য রক্ত ছড়িয়ে রাজনীতি করে কারোর বাড়ির উপর ইট ছুঁড়ে মেরে কোনো এক মূর্তি নিজেই ভেঙে তারপরে অন্য একটা ধর্মের ভাইয়ের নামে সেই অ্যালিগেশনটা লাগিয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, আপাতত তারাই কংস, আপাতত তারাই অসুর। তাদেরকে কিন্তু বধ করবে দুর্গা, এবং 2026 সেই জিনিসটা আমরা প্রত্যেকেই দেখবো, আমি তুমি প্রত্যেকে।